সংস্কারের দাবি জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান বিএনপি নেতাদের। তাদের চাওয়া দেশের সংকট নিরসনে দ্রুত নির্বাচন। এদিকে এনসিপি নেতারা বলছেন বিচার সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না। এদিকে নির্বাচনের প্রস্তুতির জন্য মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলা সমন্বয় সহ 5টি কমিটি গঠন করেছে ইসি। রাজনৈতিক মাঠে এখনও বিতর্ক চলমান জুলাই সনদ, পিআর পদ্ধতি নিয়েও। এসব নিয়ে আলোচনায় আজ ভোটের ট্রেনের সঙ্গে আমি সিফাত শাহরিয়ার। শুরুতে দেখে আসবো রাজনীতির মাঠে দিনভর কে কি বললেন, আমরা সেটি দেখতে চাই। শুরুতে দেখা যাচ্ছে গয়েশ্বরচন্দ্র রায়, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি বলেছেন একটি পক্ষ বিএনপিকে ক্ষমতায় আসতে দিতে চাইছে না। এদিকে নাহিদ ইসলাম আহ্বায়ক এনসিপির, তিনি বলছেন আমরা সংস্কার, বিচার ও নির্বাচন একসঙ্গে চাই। শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনি বলেছেন নির্বাচন হলে বোঝা যাবে জামানত বাজেয়াপ্ত হয়ে কারা দেশ ছাড়া হবে। এবং হাসনাত আবদুল্লাহ, দক্ষিণাঞ্চল মুখ্য সমন্বয়ক এনসিপি, তিনি বলেছেন এনসিপিকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে সরিয়ে দেয়া হচ্ছে। আমরা এই সব বিষয় নিয়ে আজকে আলাপ করতে চাই। আজ ভোটের ট্রেনে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। কাজল ভাই, আপনাকে স্বাগত ভোটের ট্রেনে। আমরা ভোট নিয়ে আলোচনা করব শুরুতে, তবে ভোটের জন্য বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি নিশ্চয়ই আগে ঠিক রাখা জরুরি। সেজন্য আপনার থেকে একেবারে সাম্প্রতিক দুটি বিষয় নিয়ে আলাপ শুরু করতে চাই। একটি, পুরান ঢাকায় কি নৃশংসভাবে একটি মানুষকে হত্যা করা হয়েছে এবং এখানে যানবাহন চলছে, দিনে দুপুরে হাজার হাজার মানুষ সেখানে চলাচল করছে আইনজীবী হিসাবে, এবং তারা রাজনীতির সাথে যুক্ত শুনেছি। আপনি এটিকে কিভাবে দেখছেন? দেখুন, আজকে যে কথাটি হচ্ছে যে পুরান ঢাকায় সোহাগ নামে যে হতভাগ্য একজন মানুষ, ব্যবসায়ী, তাকে যেভাবে প্রকাশ্যে হত্যাকাণ্ডের শিকার করানো হয়েছে, এটা অত্যন্ত নৃশংস, অত্যন্ত অমানবিক। একই সঙ্গে খুলনাতে আজকে যুবদলের একজন নেতা, তাকেও একইভাবে গুলি করে এবং পরবর্তীতে পায়ের রক কেটে তার হত্যাকাণ্ড এবং তার হত্যাকে সুনিশ্চিত করা হয়েছে। দুটি ঘটনাই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হিসেবে আমি প্রথমত দেখতে চাই। এই কারণে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রত্যাশা ছিল এবং তাদের যেহেতু কোনো দলীয় কোনো এজেন্ডা কিংবা কোনো বিষয় নেই, সুতরাং নির্মোহভাবে তারা এমনভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা উচিত যে ক্ষেত্রে কোনো কারণে মনে করে মানুষের মনে আস্থা স্থাপিত হয় যে না, আমরা দেশে একটা ন্যায় বিচার, আমাদের সুশাসন হচ্ছে। আমি আজকে পুরান ঢাকার যে ঘটনাটি ঘটেছে তাৎক্ষণিকভাবে দেখার পরে আমি নিজে ব্যক্তিগতভাবে আমার ভেরিফাইড ফেসবুক পেজে এটাকে আমি নিন্দা জানিয়েছি। আমি প্রতিবাদ জানিয়ে বলেছি কোনো রাজনৈতিক পরিচয় নয়, অপরাধীকে অপরাধী হিসেবে দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনা উচিত। আমি সেক্ষেত্রে বিগত সময়, অর্থাৎ বিগত ফ্যাসিবাদ আমলে, আওয়ামী লীগ আমলে একজন দর্জি কর্মী বিশ্বজিতের কথা উল্লেখ করেছি। বিশ্বজিৎকে প্রকাশ্য দিবালোকে ছাত্রলীগের কর্মীরা একেবারে কি বলবো যে চাপাতি, নানা রকম দেশীয় অস্ত্র দিয়ে হত্যা করেছে। এবং বিশ্বজিৎ নিজে বাঁচার জন্য একটা রাজনৈতিক কর্মসূচি চলাকালে বলেছে আমি হিন্দু, অর্থাৎ তার সমগোত্রীয় রাজনৈতিক কর্মীদের কাছে অনুকম্পা চেয়েও সে অনুকম্পা পায়নি। সেখানে আমরা যেতে চাই যে তখন আমরা দেখছি ক্ষমতাসীন আওয়ামী লীগ, ছাত্র লীগের সদস্যরা এভাবে তাকে আসলে জানার পরও তাকে শিবির সন্দেহে তাকে মারা হয়েছে এবং নানা ঘটনা আমরা দেখেছি ক্ষমতাসীনদের পক্ষ থেকে। তো এবারও কি আসলে বিএনপি কিংবা যুবলীগ, ছাত্র দল, যুব দল, তাদের নেতাকর্মীরাও কি এভাবে, তাদের আসলে এই ক্ষমতার, এই নৃশংসতার আসলে তাদের উৎস কোথায়? তারা কিভাবে এটি করতে পারছে? না, আমি আপনাকে বলি, আমি ওই কথাটার অবতারণা করলাম এই কারণে, বাংলাদেশে যদি এরকম কোনো একটি ঘটনার যদি সুষ্ঠু বিচার তদন্ত হতো সময় মতো, তাহলে পরবর্তীতে একই ধরনের অপরাধ সংঘটিত হতো না। আমি আজকে পরিষ্কারভাবে বলতে চাই যে আজকে যে দুটি ঘটনা, একটি হচ্ছে খুলনায়, একটি হচ্ছে ঢাকায়, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব যে মাগুরায় আসিয়া একটা অল্প বয়সী শিশু ধর্ষণের শিকারের পরে সরকার আইন পরিবর্তন করে যেমনি দ্রুততার সঙ্গে সেটি তদন্ত এবং বিচার সম্পন্ন করেছে, এই দুটি ঘটনার অবিলম্বে তদন্ত শেষ করে বিচার সম্পন্ন করা এবং বিচারের রায় কার্যকর করা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই দুটা বিষয়টাকে যদি অগ্রাধিকার দিয়ে যদি বিচার করে, আমার মনে হয় এই ধরনের নৃশংসতা, এই ধরনের অমানবিক ঘটনার ঘটবে না। আমি আপনাকে বলি, রাজনৈতিক পরিচয় কখনো কখনো কোনো ব্যক্তি আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে নিজের পরিচয়টাকে অপরাধীর চেয়ে বড় করে দেখতে পারে, কিন্তু 5ই আগস্ট 2024 ছাত্র জনতার গণ অভ্যুত্থান, গণ আন্দোলনের পরে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, সেখানে তো এই ধরনের রাজনৈতিক দুর্বৃত্তায়ন, রাজনৈতিক দলের তত্ত্বাবধানে থেকে দুর্বৃত্তায়নের কোনো সুযোগ নেই। আমরা তো এমন কোনো বাংলাদেশের প্রত্যাশার জন্য বিগত 16 বছর যাবৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করিনি।
আমরা একটা মানবিক বাংলাদেশ করতে চেয়েছি, দেশের নাগরিক মানবিক হিসেবে আচরণ করবে, নৃশংসতা থাকবে না, কোনো মানুষ খুনের শিকার হবে না, গুমের শিকার হবে না, কোনো মানুষ অন্যায়ের শিকার হবে না, মানুষ ন্যায় বিচার পাবে। এই ক্ষেত্রে আমি বলতে চাই যে যদি যে সমস্ত ব্যক্তিরা এই ঘটনার সঙ্গে জড়িত প্রকৃতপক্ষে দোষী, তাদের যে রাজনৈতিক পরিচয় থাকুক না কেন, তাদের একমাত্র পরিচয় হবে তারা অপরাধী। অপরাধীর আইনগতভাবে যেভাবে তাদেরকে বিচার করা দরকার, তদন্ত করা দরকার, সেটি করতে হবে। আমি আজকের এই দিনে দুই পরিবারের সদস্যদের প্রতি আমি আমার শোক প্রকাশ করছি। তার চেয়ে বড় আশঙ্কা প্রকাশ করছি যে আগামীর যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি, সেই বাংলাদেশের সঙ্গে এটি যায় না, এই নৃশংসতা যায় না, বাংলাদেশের মানুষের সঙ্গে নৃশংসতা যায় না। সুতরাং এই নৃশংসতা থেকে রক্ষা পাওয়ার জন্য একটা দৃষ্টান্তমূলক ভাবে এই ঘটনার আসিয়ার মতো আমার মনে হয় যে এটি তদন্ত শেষ করে বিচারের মুখোমুখি করতে পারলেই রাজনৈতিক ছত্রছায়ায়, রাজনৈতিক পরিচয়ে কোনো ব্যক্তি কোনো অপরাধ করার সুযোগ পাবে না। আমি আরেকটি কথা বলতে চাই, যখন আমরা এই কথাগুলো বলছি সে সময় কিন্তু বাংলাদেশে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার নামে উপস্থিত আছে, যাদের কোনো রাজনৈতিক ভিশন নেই। তারা নিজেরাও বলে আমরা কোনো রাজনৈতিক দলভুক্ত নই। তাই যদি না হয়ে থাকে তাহলে কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয়টা তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা করতে পারে না। আমি অত্যন্ত সন্তোষের সঙ্গে দেখেছি যে এই ঘটনার পরে নানাভাবে যারা প্রকৃতপক্ষে বিএনপির কর্মী সমর্থক আছে তারাও কিন্তু একইভাবে নিন্দা জানাচ্ছেন, দ্রুততার সঙ্গে এই ঘটনার তদন্ত এবং বিচার দাবি করছেন। সুতরাং মানুষের মধ্যে যে মনুষ্যত্ব বোধ, সে যে রাজনৈতিক দলই হোক না কেন, এই মনুষ্যত্ব বোধের এবং এই বিবেকটা কিন্তু মানুষকে একইভাবে নাড়া দিচ্ছে। আমি প্রত্যাশা করব যে কোনো রাজনৈতিক দলের কথা না বলে, রাজনৈতিক পরিচয়ে আসলে বড় যাতে না হয়, কিন্তু এই রাজনৈতিক পরিচয় ব্যবহার করেই কিন্তু আসলে আধিপত্য, চাঁদাবাজি সেটি চালানো হচ্ছে। এবং এই যে অপরাধীরা দিনে দিনে অপ্রতিরোধ্য হয়ে উঠলো, এই অপ্রতিরোধ্য হয়ে ওঠার আসলে কিভাবে উঠলো তারা? এই যে 5 আগস্টের পরেই চলমান যে ধারা, সেটি কিন্তু অব্যাহতই রয়েছে। আমি আপনাকে যতটুকু বলতে চাই, অতি সাম্প্রতিক আমাদের জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে প্রথম যে ঘটনার কারণে বাংলাদেশে এই ধরনের নৃশংসতা রাষ্ট্রীয় পর্যায়ে রাজনৈতিকভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 2006 সালে বাইতুল মোকাররমের সামনে জামাতের মিছিলের মধ্যে তৎকালীন আওয়ামী লীগ, যুবলীগ, লগি বৈঠকের মিছিলের মাধ্যমে যেভাবে প্রকাশ্যে মানুষকে হত্যা করে তাদের শরীরের উপর নৃত্য করেছিল, এবং পরবর্তীতে সেই রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো রকম বিচার তো করাই হয়নি, বরং নানাভাবে যারা এই ধরনের উল্লাস করেছিল, নৃত্য করেছিল, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। ওই যে রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে রাজনৈতিক কর্মীদেরকে, তাদের অপরাধকে একদম সাপোর্ট করার যে প্রবণতা, এবং যার ভিত্তিতে ক্রমান্বয়ে বিগত আওয়ামী লীগ সরকার ক্রমান্বয়ে একটি ফ্যাসিবাদী চরিত্র রূপান্তর করেছে, আমার দৃষ্টিতে সেটি হচ্ছে বাংলাদেশে প্রকাশ্য দীপালোকে এই সহিংসতা, এই নৃশংসতার অন্যতম বর্ণনা। এর পরবর্তীতে আমরা যেটা বলেছি যে আমাদের বিশ্বজিৎ দর্জির কথা বলেছি, আমাদের বুয়েটের আবরার ফাহাদের কথা বলেছি, এবং আমি আজকে যে খুলনায় যে ঘটনাটি ঘটলো, এই ছেলেটিকে ইতিপূর্বে রাজনৈতিক কারণে দল তাকে বহিষ্কার করেছিল বিএনপির, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে কিন্তু তাকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। তাকে শুধুমাত্র গুলি করা হয়নি, তার পায়ের রক পর্যন্ত কেটে দেওয়া হয়েছে। আজকে সোহাগের যে বিষয়টি দেখলাম, সোহাগকে শুধুমাত্র হত্যাকাণ্ডে শুধুমাত্র নয়, প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে মানুষ পাথর মেরে তার শরীরের উপর আঘাত করছে। এই বিভৎসতা বাংলাদেশের মানুষের কাছে যায় না। সুতরাং আমার কাছে মনে হয় যে আমাদের সুন্দর সমাজ গড়তে হবে, বাংলাদেশকে মানবিক হতে হবে, এবং মানুষের মধ্যে মমত্ববোধ, মানবিকতা ফিরিয়ে আনার জন্য রাজনৈতিক দল, সুশীল সমাজ, নাগরিক সমাজ এবং আমাদের সমাজ সচেতন প্রত্যেকটি ব্যক্তির মাধ্যমে তাদেরকে আহ্বান করবো, আপনারা এগিয়ে আসুন। একই সঙ্গে আমাদের ইসলাম ধর্মাবলম্বী মানুষ তাদের ধর্মীয় মূল্যবোধকে জাগ্রত করতে হবে, নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। তা না করলে তো এই ধরনের অপরাধ মানুষ করতেই থাকবে। এবং আমি যে কথাটি বলতে পারি, এই অপরাধ সমাজে যে সমস্ত কারণে অপরাধ তৈরি হয়, সেই সমস্ত বিষয়গুলো আমাদেরকে বিবেচনা নিতে হবে। মানুষের মধ্যে হতাশা। কাজল ভাই, আপনার কাছে আমরা আবারও ফিরবো এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং আগামীর রাজনীতি কোন পথে, সে নিয়েও আলোচনা করব। দর্শক, তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি পরেই। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন্ড, সাথে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। কাজল ভাই, আমরা কিছুক্ষণ আগেই যেটি খবর পেয়েছি যে পুরান ঢাকার যে ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে বিএনপির 2 জনকে বহিষ্কার করা হয়েছে। আমরা এই 5 আগস্টের পর থেকে 4 থেকে 5 হাজার এরকম নেতাকর্মীকে বহিষ্কার করতে দেখেছি। তারা আবারও মিছিল মিটিংয়ে 2-3 মাস পরে ফিরে আসে, এবং এরকম নৃশংসতা, এরকম হত্যাকাণ্ড, চাঁদাবাজি, সেটি কিন্তু চলমান একটা প্রক্রিয়ার মতো হয়ে গেছে, সংস্কারের মতো যেন। তো সেক্ষেত্রে এই বহিষ্কারই কি সমাধান আপনার মনে হয়?
না, বহিষ্কার তো একটা রাজনৈতিক দল। খেয়াল করে দেখতে হবে যে বিএনপি কিন্তু এখন ক্ষমতাসীন কোনো রাজনৈতিক দল নেই। সুতরাং প্রচলিত ধারায় কোনো একজন ব্যক্তি যদি অপরাধ করে থাকেন, সেই অপরাধীকে শাস্তি দেওয়া কিংবা তার বিচারের মুখোমুখি করার দায়িত্ব রাজনৈতিক সরকারে যারা বর্তমানে দায়িত্বে আছেন। আমি স্পেসিফিক্যালি বলতে পারি এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। বিএনপি একটি রাজনৈতিক দল, সবাই আমরা মানি যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। সুতরাং যে কোনো অপরাধ সংগঠিত হলে কিংবা স্বাভাবিকভাবেই বিএনপি প্রপোর্শনেটলি বড় রাজনৈতিক দল হিসেবে, সুতরাং তার কিন্তু নাম চলে আসে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে যেটা করতে পারে সেটা ইতিমধ্যেই করেছে, তারা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে পারে। তারা কিন্তু ইতিমধ্যে আমি লক্ষ্য করেছি ইতিপূর্বে অনেকবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, দলের কেউ কোনো অপরাধ করে থাকলে, ফৌজদারি অপরাধ করে থাকলে সরকারের দায়িত্ব তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। বিএনপি আমার একটা সন্তোষের জায়গা হচ্ছে যে এতদিন পর্যন্ত যে সমস্ত ঘটনা আমরা শুনেছি কিংবা দেখেছি, সরকার কারো বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে সেক্ষেত্রে বিএনপি রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে, এমন কিন্তু উদাহরণ কিংবা এমন কোনো ঘটনা আমরা শুনিনি। এটা একটা নাগরিক হিসেবে আমার একটা সন্তোষের জায়গা যে না, তারা রাজনৈতিক দল হিসেবে তাদের করণীয় যতটুকু বহিষ্কার করা। কাজল ভাই, বিএনপি দলীয়ভাবে কেন্দ্রীয়ভাবে সে বাধা প্রদান না করলেও আমরা নানা জায়গায় দেখেছি যে যুবদল এবং ছাত্র দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কিংবা ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সেক্ষেত্রে ছাত্র দলের নেতাকর্মীরা যে সেক্ষেত্রে পুলিশকে বাধ্য করেছে তাদেরকে ছাড়িয়ে নিতে, এরকম ঘটনা কিন্তু আমরা দেখেছি দেশব্যাপী। না, এরকম ঘটনা যদি আপনি বলে থাকেন ঢাকার প্রাণকেন্দ্রে, রাজধানীতে, ধানমন্ডি থানায় এনসিপির একজন জাতীয় নেতা তিনি অনেক আসামিকে ছাড়িয়ে এনেছেন। বিভিন্ন জায়গায় আমরা, ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। সুতরাং এই কালচারটাতে আমরা শুধুমাত্র এককভাবে বিএনপিকে দোষ দিব আমি সেটা মনে করি না, সেটা সঠিক হবে। বরং আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল, এমনকি নতুন এনসিপির একজন নেতার কথা তো আমি কয়েকদিন আগে এক টকশোতেই আমি এটা আলোচনা করেছি যে সে একটা থানায় গিয়ে রীতিমতো একজন অপরাধীকে ছাড়িয়ে এনেছে, অনেক জায়গায় থানা হামলার ঘটনা ঘটেছে। আমরা কোনো দলের কথা বলছি না, আমি বলছি আপনি যখন কোনো কারণে বড় রাজনৈতিক দল হিসেবে যখন বিএনপিকে টার্গেট করবেন কিংবা কেউ যখন অভিযুক্ত করবে, তখন খেয়াল করতে হবে যার যতটুকু সীমিত সময়ের মধ্যে সে কিন্তু একই রকম। অপরাধী যেই হোক না কেন, দুষ্কর্ম যেই হোক না কেন, তার কোনো রাজনৈতিক পরিচয় নেই। সে জামাত হোক, সে বিএনপি হোক, সে এনসিপি হোক, সে আওয়ামী লীগ হোক। বাংলাদেশের নাগরিকের, প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, এবং সরকার অবশ্যই সেটি করবে। জানতে চাই, এই যে চলমান পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যেদিকে যাচ্ছে এবং যে বিদ্যমান যে পরিস্থিতিতে রয়েছে, এই পরিস্থিতিতে আদৌ কি সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতে যদি হয় সেটি সুষ্ঠু হবে মনে হয়? না, আমি এই সমস্ত ঘটনার কারণে একটা বৃহত্তর জাতীয় নির্বাচন কোনো কারণে বাধাগ্রস্ত হবে সেটা আমি মনে করতে পারি না। আমি একেবারে সহজ সরল এরকম অঙ্কে বিশ্বাস করি না। তবে একথা সত্যি যে নির্বাচনের সময় তো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। এই সমস্ত বিষয়গুলো তো পাল্টাপাল্টি রাজনৈতিক দলের মধ্যেকার অভ্যন্তরীণ বিষয় না যে একটা রাজনীতিতে বড় নির্বাচনে বড় প্রভাব ফেলবে। তবুও আমি সরকারের কাছে প্রত্যাশা করব, এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করতে। তো সুতরাং স্ব এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা, তাদের উন্নত করা, কোনো অপরাধীদেরকে আইনের আওতায় আনা এবং নির্বাচনের পরিবেশ যেন বিঘ্নিত না হয়, সেক্ষেত্রে সরকারকে আরো কঠোর হতে হবে। আমি আহ্বান জানাবো সরকারের কাছ থেকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য, মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য, এভাবে নৃশংসতাকে থেকে বিদায় করার জন্য তাদের সরকারি যে সমস্ত বাহিনী আছে তারা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবে, অনেক বেশি পুরো অ্যাক্টিভ হয়ে যাবে। আর মাঠে তো এখন শুধুমাত্র পুলিশ না, আর্মি আছে, সরকারের অন্যান্য সমস্ত সংস্থা আছে। সুতরাং আমি তো মনে করি না যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সরকারের জন্য কোনো একটা বড় চ্যালেঞ্জ। তারা ইচ্ছা করলেই কিংবা আরেকটু অ্যাক্টিভ হলেই, আমি করছে না এই কথা আমি একেবারে সরাসরি বলবো না। আমাদের বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি অনেক সুন্দর মানুষ, সরল মনের মানুষ, কিন্তু আমি ওনাকে অনুরোধ করবো যে আপনি আর একটু কঠোর হন। বিশেষ করে এই ঘটনাটা দুইটিকে যদি আপনি প্রজেক্ট হিসেবে নেন, পাইলট হিসেবে গ্রহণ করেন, যেহেতু অপরাধীদের চিহ্নিত করতে যদি আপনি 7 দিনের মধ্যে যদি চিহ্নিত করে চার্জশিট দিতে পারেন, আগামী 15 দিনের মধ্যে বিচারিক প্রক্রিয়ার মধ্যে যদি বিচারের মধ্যে যদি নিতে পারেন, তাহলে তো একটা দৃষ্টান্তমূলক শাস্তি হতে পারে। এবং সেক্ষেত্রে একজন আইনজীবী হিসেবে আপনাকে বলতে চাই, আইনের কিন্তু কোনো ঘাটতি নেই। আমাদের বিদ্যমান আইনে দ্রুত বিচার আইন নামে একটি বিচার আছে। সরকার হত্যাকাণ্ড, খুন, রাহাজানির মতো, রেপের মতো ঘটনা যদি মনে করে, তাহলে সরকার কিন্তু
এই দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই ধরনের মামলা গুরুত্ব অনুসারে মামলা ট্রান্সফার করতে পারে এবং সেখানে দ্রুততম সময়ের মধ্যে তার বিচার সম্পন্ন হতে পারে। যে আপনার কাছে আবারও ফিরবো, আগামীর নির্বাচনে, সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিএনপি বড় দল হিসেবে কতটা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য সহায়তা করতে প্রস্তুত সে বিষয়ে জানবো। তবে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি পরে। স্বাগত আরও একবার, আপনারা দেখছেন ভোটের ট্রেন্ড, সাথে আছেন আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। কাজল ভাই, আপনাকে বিরতির আগে জানতে চেয়েছিলাম যে বড় দল হিসেবে বিএনপি আসলে কতটা সহায়তা করতে প্রস্তুত সুষ্ঠু নির্বাচন আয়োজনে, নাকি জোর যার মুল্লুক তার নীতিতেই চলবে এই নির্বাচনে? না, আমি তো বিএনপির, বিশেষ করে বিএনপির টপ লিডারশিপ জনাব তারেক রহমানের বক্তব্য যদি পর্যালোচনা করি, আমি তো ওনার যে অবস্থান প্রথম দিন থেকে সে অবস্থানের বিন্দুমাত্র কোনো ব্যত্যয় ঘটেনি। সুতরাং আমি অত্যন্ত আশাবাদী যে বিএনপি রাজনৈতিক দল হিসেবে যেমনটি নির্বাচন দ্রুততার সঙ্গে দাবি করে, তেমনিভাবে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি জানার জন্য যাতে না ঘটে সেটা সুনিশ্চিত করার জন্য তারা চেষ্টা করবে। আরেকটি কথা হচ্ছে, দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই রাজনৈতিক দল, নাগরিক সমাজ, তাদের প্রত্যেকের দায়িত্ব থাকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন সুষ্ঠু থাকে সেটা। বড় দল হিসেবে বিএনপির এখানে একটা বড় ধরনের স্টেক হোল্ডিং আছে এবং বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীর কাছে আমার প্রত্যাশা থাকবে যে আমাদের দলের নেতা, বাংলাদেশের জাতীয় নেতা জনাব তারেক রহমান, তিনি যেমনটি তার নেতাকর্মীদেরকে নির্দেশনা দেন, তাদের আচার আচরণ, তাদের কথাবার্তা, মানুষের কাছে যাওয়া, মানুষের কাছে ভোট প্রার্থনা করা, নিজেদের কর্মসূচি তুলে ধরা, আপনারা একইভাবে করুন। তাহলে আমার মনে হয় যে বাংলাদেশে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। সবচেয়ে বড় কথা যে বিগত সময়ে যে আমাদের অভিজ্ঞতা, বিশেষ করে বিগত 3টি নির্বাচনের যে অভিজ্ঞতা, সেরকম কোনো তিক্ত অভিজ্ঞতা, রাতের ভোট কিংবা 154 জনকে বিনা ভোটে নির্বাচিত করে দেওয়া, ভোট কেন্দ্রে মানুষকে বাধা দেওয়া, প্রার্থীদেরকে মারা, তাদেরকে আহত করা, তাদেরকে খুন গুম করা, এগুলো তো আমরা দেখতে চাই না। আমরা যদি দেখতে চাই স্বাধীনতার এত বছর পরে, তাহলে কেন আমাদেরকে 2024 এত বড় লড়াইয়ের মধ্যে আমাদেরকে যেতে হলো? আমি একজন আইনজীবী হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আমিও তো এই আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমারও তো হার্ট ব্লিড করে যে আমরা এমনটি নয়। কারণ 31 জুলাই 2024 যখন মার্চ ফর জাস্টিস প্রোগ্রাম যখন ছাত্রদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, আমরা সুপ্রিম কোর্টের আইনজীবীরা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, এই বিএনপি পন্থী আইনজীবীরাই তো সেই কর্মসূচি সারা দেশে সফল। কাজল ভাই, একেবারে শেষ প্রশ্ন নিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব। আপনাকে জানতে চাই, আপনি এই যে একজন আইনজীবী হিসেবে, সিনিয়র আইনজীবী হিসেবে কোথায় আসলে ঘাটতি দেখতে পান যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নাকি সেক্ষেত্রে বিএনপি আসলে বড় দল হিসেবে তাদের যে নেতাকর্মী তাদেরকে ঠিক রাখতে পারছেন না? অভিযোগও তেমন বেশি, কিন্তু আমি প্রত্যাশা করব দায়িত্বশীলতার জায়গা থেকে বিএনপি বড় রাজনৈতিক দল, যার গ্রামে গঞ্জে প্রত্যেকটা বাড়িতে একজন কর্মী সমর্থক আছে, এমন ব্যক্তিরা প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে নিজেদেরকে পরিশুদ্ধ করে মানুষের কাছে পজিটিভ ইমেজ তুলে ধরবেন। এবং এই পজিটিভ ইমেজ শুধুমাত্র মেকি না, আমি বলবো আপনারা যা হার্টে বিশ্বাস করেন, হৃদয়ে যা বিশ্বাস করেন, তাই ধারণ করবেন, তাই মানুষকে বলবেন। আমি মনে করি যে বিএনপির এই যে আমি আপনাকে এর আগের সেগমেন্টে বলেছিলাম যে আজকে পুরান ঢাকার ঘটনা, আজকে ধরেন খুলনার ঘটনা, প্রত্যেকটা মানুষ যেমন নিন্দা করছে, আমার সঙ্গে যারা ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড, তারা অধিকাংশই বিএনপির বড় বড় পদধারী ব্যক্তি। আমি নিজেও একজন বিএনপির কর্মী সমর্থক, কেন্দ্রীয় কমিটির সদস্য। আমারও তো একইভাবে প্রত্যাশা যে না, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যেমন আচরণ করবে, বিএনপি তার থেকে বিচ্ছিন্ন নয়। একজন নাগরিক হিসেবে দেশের শাসক। কাজল ভাই, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আমরা আরো নতুন বাংলাদেশে এমন ঘটনা আর দেখতে পাবো না, পুনরাবৃত্তি দেখবো না, সেই প্রত্যাশায় আজকে শেষ করছি ভোটের ট্রেন্ড আজকের পর্ব। আবারও দেখা হবে নতুন পর্বে, নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত শুভকামনা।